ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়ে কি হলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পঞ্চগড়ের ট্যুরের রেস্ট কাটিয়ে না উঠতে রাকিব ভাইয়ের কল, সুনামগঞ্জ ট্যুর দিতে হবে। যেমন কথা তেমন কাজ, এক সপ্তাহ পরে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই ভবনে আমাদের সাথে ছিল রাকিব ভাই, জাকির, রিয়াদ এবং শেরপুর থেকে জারিফ। যাওয়ার পথে বাসের ভিতর অনেক কয়বার বমি করার কারণে ক্লান্ত হয়ে আমি শুয়ে পড়ছিলাম, যার কারণে সকালের মজাটা যে আমি মিস করেছি জাকিরের এই এক্সপ্রেশন দেখলেই তা মনে হয়। সারা রাতের জার্নি শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে গিয়ে সকালবেলা পৌঁছালাম। আর আগে থেকেই যেহেতু বোট হায়ার করা ছিল, তাই বোট নিয়ে আলাদা কোনো ঝামেলা আমাদেরকে পোহাতে হয়নি। মেঘে ঢাকা আকাশ আর ফুরফুরে বাতাস, সাথে একটু হালকা বৃষ্টি, সব মিলিয়ে হাওর এলাকার সকালের আবহাওয়াটা উপভোগ করার মতো ছিল। তাই আর আমরা দেরি না করে বোটের উপরেই সকালের নাস্তা সেরে হাওর এলাকার সকালের আবহাওয়া উপভোগ করতে করতে টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। টেকের ঘাট যাওয়ার পথে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ভাইরাল প্লেস ওয়াচ টাওয়ারে আমরা গোসল করলাম। আর দুর্ভাগ্যবশত ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় ওয়াচ টাওয়ারের সম্পূর্ণ ভিউ আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। গোসলের পর প্রায় 3 ঘন্টার জার্নি শেষে আমরা টেকের ঘাটে এসে পৌঁছালাম। টেকের ঘাটে পৌঁছানোর পর আমরা দুপুরের খাবার খেয়ে 1 ঘন্টা বিশ্রাম নিলাম। 1 ঘন্টার বিশ্রাম শেষে বোট মালিক অর্থাৎ যে আমাদের ট্যুর গাইড হিসাবে কাজ করবে তার থেকে এখানকার ট্যুরিস্ট স্পট সম্পর্কে জেনে নিয়ে তার কথা মতো লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখান থেকে লাকমাছড়ার দূরত্ব প্রায় 1 কিলোমিটার, তাই কোনো প্রকার যানবাহন ছাড়াই আমরা পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি মেঘালয় পাহাড়ে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমরা কীভাবে মেঘালয় পাহাড়ে উঠি, আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। তারা আমাদের যতই বলুক আমাদের দেশে, তাদের দেশে আসতে দিবেন, আমরা কিন্তু লোকায় লোকায় যাইতে পারি। এখানে আমরা বাংলাদেশের সীমা অতিক্রম করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়েছিলাম, যার কারণে রাকিব ভাই বলতেছিল যতই বিএসএফরা আমাদেরকে বাধা দেখ, আমরা লুকায় লুকায় তাদের দেশে ঢুকতে পারি। আর পাহাড়গুলো সব ইন্ডিয়ার ভিতরে হওয়ায় বিজিবি এবং বিএসএফ এর চোখে ধুলো দিয়ে লাইফের রিস্ক নিয়ে আমরা ইন্ডিয়ার সীমার ভিতরে ঢুকে পড়েছিলাম। 7 সিস্টার কেরানো একবারে এলা দেখাই তো। মাটি থেকে প্রায় 100 মিটার উঁচুতে উঠতে আমরা সবাই হাঁপিয়ে পড়েছিলাম। এখানে রাকিব ভাই আমাদেরকে পাহাড়ের ওঠা নিয়ে ভয় দেখাচ্ছিল, তাই আমি বললাম আমাদের গ্রামের নাতি মুসা ইব্রাহিম অর্থাৎ আমাদের ফুফাতো ভাই একজন এভারেস্ট বিজয়ী, তাই আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শান্ত ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলতেছিল কোন সীমানাটা বাংলাদেশের ভিতরে আর কোনটা বাংলাদেশের ভিতরে নয়। পাহাড়ের উপরে আমরা কিছু ছবি ওঠানোর পর আবার লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কি বলবো রে ভাই, কাঁদি কাঁদি টাকা নষ্ট করে আমরা দেখতে গেছি ইন্ডিয়া, বাংলাদেশের ভিতরে কিছু নেই। আর এইদিকে রাকিব ভাই ইন্ডিয়ার বিএসএফ কে চ্যালেঞ্জ জানিয়ে কোনো প্রকার পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়ার ভিতরে ঢুকে হিসু করতেছে। ফাইনালি আমরা লাকমাছড়াতে এসে পৌঁছালাম, কিন্তু দুঃখের বিষয় এই প্লেসটাও ইন্ডিয়ার ভিতরে। বর্তমানে আমরা সম্পূর্ণভাবে ইন্ডিয়ার ভিতরে অবস্থান করতেছি, যেটা দণ্ডনীয় অপরাধ। এই জায়গাতে আমরা একটু হেডাম দেখিয়ে সবার আগে চলে গেছিলাম, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলাম না। বিজিবি এসে আমাদেরকে সরিয়ে দিল। হ্যালো গাইস, আমরা এখন আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জের কি যেন ধরে ভাই লাকমাছড়া ঝর্ণাতে ঘুরলাম, কিছু ফটোশুট করলাম। এখানে আমি আছি, আমাদের ছোট ভাই। হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম আব্দুল্লাহ জারিফ। কেমন লাগলো এখানে এসে? এখানে অনুভূতি অন্যরকম, একদম সেই লেভেলে। ভালো লাগছে। আমাদের সাথে আরো আছে আজমল, মুস্কানের বাবা, ওরফে আমার ছোট ভাই, ব্রাদার্স অন ফায়ার টিমের আমাদের কন্টেন্ট ক্রিয়েটর, প্রধান হেড মিস্ত্রি এমডি আজমল হোসেন এখন আছে আমাদের সাথে। সে কিছু বলতে চাই। ভাইয়া, তোমার অনুভূতি কেমন? অনুভূতি খুবই বাজে ভাই। তো আমাদের যে জায়গায় গিয়ে ছবি উঠাবো, আমাদের এই টাঙ্গুয়ার হাওর ট্যুরের ব্লগটা কবে আসতেছে? ব্রাদার্স অন ফায়ার পেজে নেক্সট উইকে ওখানে ছবি উঠাবো। হ্যাঁ, আরো আছে আমাদের ছোট ভাই নিয়ে ব্লগ আসতেছে। সবাই রিয়াদ ভাইয়া, রিয়াদ ভাই হাই দাও ফেসবুক পেজে
চোখ রাখুন। লাকমাছড়া থেকে আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে। এই নীলাদ্রি লেক নিয়ে আমাদের অনেক কৌতূহল ছিল। জাকির বলতেছিল নীলাদ্রি লেকের পানি অনেক নীল হবে আর আমরা ওখানে গিয়ে গোসল করব, তাই যে যার মতো কাপড় নিয়ে নাও। কিন্তু এখানে এসে দেখি পানি সবুজ আর পানির অবস্থা দেখে গোসল করার মতো কোনো মুড ছিল না, তাই আর গোসল না করে সন্ধ্যা পর্যন্ত শুধু এখানে আড্ডা দিলাম। সব মিলিয়ে নীলাদ্রি লেকের ভিউটা উপভোগ করার মতো ছিল। এক কথায় আপনি ফ্যামিলি নিয়েও এখানে ট্যুর দিতে পারেন। এই আপনারা ক্লান্ত হয়ে গেছেন বড় ভাইরা? বড় ভাইরা ক্লান্ত হয়ে গেছেন? বড় ভাইরা কি হাঁপাই গেছেন? কি বদ্দা, কেমন টেস্ট? 7-8 রাউন্ড খেললাম তো এই জন্য একটু শরীর 7-8 রান খেলছ একদিনে? বড় ভাই শরবত খেয়ে কিরকম ফিলিংস? কি লেক, নীলাদ্রি লেক দেখে আপনার কি ফিলিংস একটু যদি বলতেন? নীলাদ্রি লেক দেখে কি ফিলিংস একটু যদি বলতেন? সুন্দর পিছনে সুন্দর জায়গা ঠিক আছে, সামনে আপনি গোসল করতে চাইলেন, একটু ছোট কাশ্মীর বললেন, সেখানে দেখতেছি যে ও আচ্ছা। ওই পাহাড়ে আমাকে এই নীলাদ্রি লেক নামক বাংলাদেশের এক টুকরো কাশ্মীরে আমরা সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিতে দিতে আমাদের ট্যুরের ডে 1 সমাপ্তি করলাম। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ গাইস।